সমাজের যে আকাঙ্ক্ষাতে গণ অভ্যুত্থান ঘটেছে সেই আকাঙ্ক্ষাই কিন্তু আর থাকছে না। আপনি একটি সাম্প্রদায়িক দেশের দিকেই যদি আমরা যাই, তাহলে পাকিস্তান কি দোষ করেছিল? 50 লক্ষ নেতাকর্মী 12 বছর ধরে আইন আদালতে ঘুরে বেরিয়েছে। তাদের প্রতি তো এই দলটির একটি দায় আছে। যখন রাতের বেলা নির্বাচনগুলো হয়ে গেছে এইভাবে, কোথায় ছিল ছাত্ররা? যতদিন চাকরির প্রয়োজন হয়নি তখন তারা রাস্তায় নেমে এলো, তারপরেও এসেছে, ভালো কথা। কিন্তু তারপরে সেই ছাত্রদেরকে আমরা 1 বছরে কি দেখলাম? হলফনামায় তার প্রমাণ দিচ্ছে। এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা বলতো যে আমার বাবা কৃষক, আমার এই নাই সেই নাই, গ্রামের সবচেয়ে দরিদ্র ঘরটি আমার, সে এখন গ্রামের সবচেয়ে বড় ঘরটির মালিক। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের তার ভাই যে হলফনামা দিয়েছেন সেখানেও তিনি কোটি টাকার মালিক। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির যে দুর্বৃত্তায়নের কথা আমরা বলেছি বারবার, সেই দুর্বৃত্তায়নের একটি অংশ আমরা এখানে অভিনীত হতে দেখলাম গত 1 বছরে। মূল যেই বিষয়টা হচ্ছে যে আদর্শহীন রাজনীতি, এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একদম আসল আত্মা। এখানে ক্ষমতাতে কিভাবে যেতে হবে সেটারই চর্চা এবং উদ্যোগ, আগ্রহ সকলের মধ্যেই আমরা দেখতে পাই। এনসিপি যখন আজকে বলে এটা আদর্শগত নয়, এটা একটা নির্বাচনী সমঝোতা, তা নির্বাচনী সমঝোতা আপনারা বামপন্থীদের সাথে করলেন না কেন? প্রগতিশীলদের সাথে করলেন না কেন? মুক্তিযুদ্ধের সঙ্গে যে সমস্ত রাজনীতি জড়িত তাদের সাথে করলেন না কেন? আপনাদের একবারও মনে হলো না যে আমরা কয় শতাংশ মানুষের সঙ্গে যাচ্ছি? হ্যাঁ, আপনাদের মনে হয়েছে যে আমরা যদি যাদের সাথে গেলে আমরা বেশি আসন পাবো, বেশি আসনে দাঁড়াতে পারবো, তাহলে আমরা ভোটগুলো পাবো, কিছু ভোট পাবো, সেগুলো দিয়ে উচ্চ কক্ষে আমাদের আসন নিশ্চিত হয়। এই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, কারণ তারা জন্ম থেকেই ক্ষমতার কাছাকাছি, কিন্তু এটা একটি অনিষ্টের কারণ হয়ে গেছে। অন্যান্য সমস্ত গণ অভ্যুত্থান, বড় বড় আন্দোলন দেখুন, মুক্তিযুদ্ধ সহ প্রত্যেকটি আন্দোলনে, ভাষা আন্দোলন থেকে শুরু করে, কোথায় ছাত্ররা নেতৃত্ব দেয়নি? সব সময় ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এই 90 পর্যন্ত। সেই আন্দোলনের পরে কিন্তু তারা সরকারে গিয়ে যুক্ত হয়নি। এই কারণে সরকার এবং সরকারকে তারা সবসময় প্রশ্ন করতে পেরেছে। এবার কি হলো? তারা সরকারে গিয়ে যুক্ত হয়ে গেল, সরকারে যুক্ত হয়ে গেল, ক্ষমতার একবার স্বাদ পেয়ে গেলে। ক্ষমতা তো আপেল সদৃশ্য সুমিষ্ট বস্তু, এই ক্ষমতার এই স্বাদ থেকে তো তারা সরতে পারছে না বলেই তারা যেন তেন প্রকারে একটা ক্ষমতা কেন্দ্রিক বলয়ের মধ্যে থাকতে চেয়েছে। এখানে আর কিছুই নয়, এটা কোনো সমঝোতার প্রশ্নই আসে না, এটা সম্পূর্ণ আদর্শগত। এবং আদর্শটা কি? ক্ষমতা এখানে আদর্শ। আরও আছে, আমরা যখন দেখলাম 24-এর গণ অভ্যুত্থানের পর লাগাতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে, লাগাতার ইতিহাস বিকৃত হচ্ছে, লাগাতার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, 32 নম্বরের ঐতিহাসিক স্থাপনা ভাঙছে। আপনি এনসিপির কোনো নেতার কাছ থেকে কোনো আপত্তি শুনেছেন? কোথাও কোনো প্রতিরোধ শুনেছেন? নাকি সেখান থেকে হুঙ্কার শুনেছেন, ওটা আত্মীয়র ঘর, ওটা সেটা ওটা ভেঙে দাও, গুড়িয়ে দাও? এই মব সন্ত্রাসগুলো কী করে হয়েছে? এবং কাজেই এই আজকে যারা নানান রকম কথা বলছেন আদর্শের নিয়ে, তাদের আদর্শ কিন্তু আসলে এক ধরনের ঐক্য আমরা দেখতে পাই, যেটা ডানপন্থার সাথে অনেকখানি মিলে, এবং সেটাই সাম্প্রদায়িক শক্তি। এবং এই সাম্প্রদায়িক শক্তির যে উত্থান আমরা দেখতে পাচ্ছি সমাজে গত 15 মাস, এই আগামী নির্বাচনে যাতে মধ্যপন্থার বিকাশ ঘটে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটু নজর রাখা দরকার। গত পরশু সম্ভবত বিএনপি জামাতের একটি বৈঠক হয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট আশঙ্কার বিষয়। বৈঠক হতেই পারে, রাজনীতিতে বৈঠক হবে না কেন? কিন্তু এখন যদি একটা সমঝোতার প্রশ্ন চলে আসে, একটা সমঝোতা ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবো, আপনি বুঝতে পারছেন দেশটা আবার কি হলো? যেই 17 বছরের এই অনর্গল আন্দোলনের আবার 5 বছর আসবে যেখানে কোনো বিরোধী দল থাকবে না, যার যার আদর্শ থাকবে। তো আপনি একটা সরকার পরিচালনা করবেন, আপনার কোনো ম্যানিফেস্টো থাকবে না। জামাত কি তাদের অর্থমন্ত্রীর নাম জানিয়েছে? জামাত কি তাদের পররাষ্ট্রনীতি জানিয়েছে? জামাত কি করে দেশের অর্থনীতি চলবে সেটা জানিয়েছে? শুধুমাত্র শুনেছি নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা যাবে। তাহলে কি জামাত ক্ষমতায় এলে শরিয়া আইন জারি করবে দেশে, এবং সেখানে বিএনপি সমঝোতা করবে? বিএনপিও কি ইসলামিক শাসন চাইবে জামাতের খপ্পরে পড়ে? নইলে তারা কোয়ালিশন সরকার করবে কি করে? কাজে এখানে আদর্শটা থাকলো কোথায়? এনসিপি তো দুধ ভাত, বিএনপি জামাত যদি একসাথে হয়ে যায়, এনসিপি আর কি করবে? এবং কাজেই এই জায়গাতে আপনি দেখেন যে এখানে রাজনৈতিক আদর্শ বলতে আদৌ কিছু থাকছে কিনা। বরং বিএনপির মতো একটি বড় দল কি করে তাদের এই যে তৃণমূলের এই যে মানুষের এতদিনকার জেল জুলুম, এতদিনকার যে 50 লক্ষ নেতাকর্মী 12 বছর ধরে আইন আদালতে ঘুরে বেরিয়েছে, তাদের প্রতি তো এই দলটির একটি দায় আছে। সেই দায় বাদ দিয়ে তারা কি করে জামাতের সঙ্গে মিলে একটা কোয়ালিশন সরকার যদি ঘোষণা করে, এটার কোনো মানে যৌক্তিকতা আপনারা খুঁজে পাবেন?
নিশ্চয়ই বিএনপি নেতৃবৃন্দ এই বিষয়গুলো ভাববেন, কারণ আমাদের দেশ থেকে, আমাদের এই দেশটা হচ্ছে মুক্তিযুদ্ধের রক্তাক্ত একটা সাগর পেরিয়ে আমাদের পাওয়া, এবং সেখানের কতগুলো স্তম্ভ আছে, যে স্তম্ভ পাকিস্তান থেকে বাংলাদেশকে আমাদের আলাদা করেছিল। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। আপনি দেখুন যে 9 মাস ধরে যে সংস্কারের আলোচনাটা চললো, সেই আলোচনাতে কারা অংশগ্রহণ করলো? 30টি মাত্র রাজনৈতিক দল, এবং তার মধ্যে 7-8টি দলের বেশি আমরা কাউকে চিনি না। এই 30টি দল মিলে বাংলাদেশের মূল যে স্তম্ভ, সেটা তারা পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে। সেকেন্ড পারসনকে সেটাও আমরা জানি না। আপনি ধর্মনিরপেক্ষতা বাতিল, সমাজতন্ত্র বাতিল। আপনি একটি সাম্প্রদায়িক দেশের দিকেই যদি আমরা যাই, তাহলে পাকিস্তান কি দোষ করেছিল? তাহলে বিএনপি এবং জামাত কোয়ালিশন করে কি বাংলাদেশের নামটি পরিবর্তন করে বাংলা স্থান করে ফেলবেন? আমাদের সেই দৃশ্য দেখতে হবে আগামীতে। হতে পারে, কারণ তারা একসাথে হয়ে যাচ্ছে, এবং তাদের একটি যারা প্রধান বিরোধী জোট, তারা এই রাজনীতির বাইরে এবং এই বর্তমান নির্বাচনী রাজনীতিরই বাইরে। কাজে এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষাতে গণ অভ্যুত্থান ঘটেছে, সেই আকাঙ্ক্ষাই কিন্তু আর থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে, বিএনপিকে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষকের দল, মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী অনেকে এই দলের নেতৃত্বে আছেন, ছিলেন। সবসময় আমরা বিএনপি অন্তত 2 দফা ফুল টার্ম দায়িত্ব পালন করেছে। তখন তো আমরা দেশের মুক্তিযুদ্ধ কিংবা ইতিহাসকে বিপর্যস্ত হতে দেখিনি। দেশের গণমাধ্যমে পাকিস্তান শব্দটি উচ্চারণ হতে কোনো অসুবিধা হয়নি, এমনকি মুক্তিযুদ্ধ শব্দটি। আপনি জানেন যে বিসিএস পরীক্ষায়, সর্বশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছে যে হানাদার বাহিনী এবং দখলদার বাহিনী, এবং বলা হচ্ছে প্রতিরক্ষা যুদ্ধ। মুক্তিযুদ্ধ কবে প্রতিরক্ষা যুদ্ধ হলো? এবং এই সরকার কি করে সেটাকে সায় দেয়? সায় দেওয়া তো দূরের কথা, এই সরকারের আমলে তো সেটা লেখা হচ্ছে। কাজে এই সরকার আসলে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এটা তো আর লুকানো নেই। কাজেই এই সময়, এই যে পুরো পরিস্থিতি, যে নির্বাচনটি আসছে, এবং তখন যদি বিএনপি এই সারা দেশের মানুষ যে বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়ে কোন বার্তা দিল? বার্তা দিল মুক্তিযুদ্ধের পক্ষে, বার্তা দিল অসাম্প্রদায়িকতার পক্ষে, বার্তা দিল সব ধর্ম, সব মত, সব শ্রেণী, বর্ণ, পেশার মানুষ এক মর্যাদার। এই বার্তা যদি বিএনপি না বুঝতে পারে, ঘোরতর সংকট থাকবে সামনে। সেটা